বেদকে চার ভাগে ভাগ করা হয়, ঋক্, সাম, যজুর, অথর্ব। এই যে বেদকে বিভক্তকরণের কাজটা এটি করেন দ্বাপর যুগে কৃষ্ণ দ্বৈপায়ন। এই ভাগ করার কাজকে বলা হয় ব্যাসকরণ। যেহেতু কৃষ্ণ দ্বৈপায়ন বেদকে চারটে ভাগে ব্যাসকরণ করেছেন, যে কারণে তার নাম হয় বেদব্যাস, এবং পরবর্তীকালে তাকেই আমরা মহাভারতের রচয়িতা হিসেবে আমাদের মধ্যে পাচ্ছি। যে কোনো দেশে যে কোনো যুগে সাহিত্য হয়ে ওঠে সমাজের দর্পণ। যারা সাহিত্য রচনা করেন তারা তাদের লেখার উপাদান তুলে আনেন তাদের চারপাশ থেকে, কিন্তু যদি সেই সাহিত্য হয়ে ওঠে ধর্মীয় সাহিত্য, তাহলে তার উপাদান কোথা থেকে আসবে? তার উপাদান কিন্তু আসে তৎকালীন সময়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং অবশ্যই মানুষের ধর্মচিন্তা থেকে। আজকের আমাদের আলোচনার বিষয় বৈদিক সাহিত্য। আমি তোমাদের সঙ্গে আছি অমিত সেন। তোমরা দেখছো মাইস ইউটিউব চ্যানেল। আমরা এর আগে আলোচনা করেছি আর্যদের নিয়ে। সেই ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব যথাসাধ্য তার উত্তর তোমাদের কাছে পৌঁছে দিতে। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের বৈদিক সাহিত্য এই বিষয়ে আলোচনা। বেদ এই শব্দটার সাথে আমাদের পরিচয় অনেক ছোটবেলা থেকে। বেদ শব্দটার উৎস হচ্ছে বিদ। বিদ হলো একটি সংস্কৃত ধাতু। তোমরা জানো যে কোনো শব্দের উৎস হচ্ছে ধাতু। বিদ যে ধাতু, সেই ধাতুর অর্থ কি? বিদ মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। তাহলে বেদ মানে কি? বেদ মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। এখন এই বেদকে চারটে নাম দেওয়া হয়েছে। কি কি নাম? স্মৃতি, শ্রুতি, অপৌরুষেয় এবং নিত্য। এই চারটে নামের প্রত্যেকটার পিছনে নির্দিষ্ট কারণ আছে, নির্দিষ্ট লজিক রয়েছে। যদি আমরা প্রথমেই চলে আসি স্মৃতি এবং শ্রুতি, বেদকে কেন বলা হচ্ছে? আমরা যে সময়কার কথা বলছি সেই সময় বেদ কিন্তু লেখা হয়নি, বেদ হয়েছিল কম্পোজ, এবং সম্পূর্ণ কম্পোজটা হয়েছিল ভার্বালি, মৌখিকভাবে। তাহলে এই বেদটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ক্রমশ চলে যাচ্ছে, কিভাবে এগোচ্ছে? এগোচ্ছে মানুষের মুখে মুখে। যারা এই বেদ কম্পোজ করেছেন, মূলত যারা ঋষি, যারা গুরু, তারা তাদের শিষ্যের কাছে এই যে বৈদিক মন্ত্র, সেই বৈদিক মন্ত্র পৌঁছে দিচ্ছেন তাদের উচ্চারণের মাধ্যমে। আর সেই শিষ্য এই বেদের মন্ত্রকে তাদের স্মৃতিতে ধরে রাখছেন। স্মৃতিতে ধরে রেখে তারাও আবার পরবর্তী জেনারেশনের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে এই বেদের বাণী পৌঁছে দিচ্ছেন। তাহলে একদিকে কানে শোনা এবং কানে শুনে তাকে স্মৃতিতে ধরে রাখা, এই দুয়ের মধ্যে দিয়েই কিন্তু বৈদিক সাহিত্য একটা যুগ থেকে আর একটা যুগে স্থানান্তরিত হয়েছে। এই কারণে বেদকে বলা হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। এছাড়াও বেদকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় শব্দটির অর্থ হলো কোনো পুরুষ দ্বারা সৃষ্ট নয়। তবে এখানে পুরুষ শব্দটি কোনো জেন্ডার বোঝাতে ব্যবহার করা হচ্ছে না। পুরুষ বলতে বোঝানো হচ্ছে এই মর্ত পৃথিবীর কোনো মানুষ বৈদিক সাহিত্য সৃষ্টি করেননি। যারা এই বৈদিক ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন বৈদিক সাহিত্যের সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর, অলমাইটি গড। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ঈশ্বরের সৃষ্টি মানুষের কাছে এলো কিভাবে? বেদেই আমরা পাচ্ছি একটি শব্দ, বলা হচ্ছে মন্ত্র দ্রষ্টা। দ্রষ্টা মানে যিনি দেখতে পান। তাহলে মন্ত্র যিনি দেখতে পান তিনি হচ্ছেন মন্ত্র দ্রষ্টা। কে এই মন্ত্র দ্রষ্টা? ঋষি। ঋষিদের বলা হচ্ছে মন্ত্র দ্রষ্টা, এবং মনে করা হয় ঈশ্বরের এই সৃষ্টিকে ঋষিরা
তাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে নিজেদের মধ্যে ধারণ করে মর্ত্য পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যে কারণে ঋষিরা হয়ে উঠেছেন মেসেঞ্জার বা দূত, মন্ত্র দ্রষ্টা। তাহলে অপৌরুষেয় বলা হচ্ছে যেহেতু এটা কোনো মর্ত্য পৃথিবীর মানুষ সৃষ্টি করেননি। আরেকটি যে শব্দ বেদের জন্য প্রয়োগ করা হচ্ছে সেটি হলো নিত্য। নিত্য অর্থাৎ যেটি চিরকালীন, যেটি ইটারনাল, সর্বযুগে সর্বকালে যিনি প্রাসঙ্গিক। যারা বৈদিক ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন এই বৈদিক সাহিত্যে যা কিছু বলা হচ্ছে সেটি সর্বযুগে সর্বকালে একইভাবে প্রাসঙ্গিক। অর্থাৎ সমাজ পরিবর্তন হতে পারে, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতির সব কিছুর বদল ঘটতে পারে, কিন্তু বৈদিক সাহিত্যের বক্তব্যের কোনো বদল হবে না। একেই বলা হচ্ছে নিত্য বা ইটারনাল। তাহলে এই চারটে নাম কেন দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝলে। তোমাদের যদি এ বিষয়ে কোনো কিছু বলার থাকে, তোমাদের যদি কোনো আরও কোয়ারিজ থাকে বা বোঝার কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাও। বেদ এবং বৈদিক সাহিত্য এই দুয়ের মধ্যে আমরা একটু ছোট্ট পার্থক্য করব। কিভাবে? বৈদিক সাহিত্য একটা অনেক বড় ক্যানভাস। সেই বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা হয়: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যেটি সংহিতা তার আরেক নাম বেদ। তাহলে সংহিতা বা বেদের চারটে ভাগ: ঋক, সাম, যজুর, অথর্ব। তাহলে আমরা যদি বৈদিক সাহিত্যে কি রয়েছে, কন্টেন্ট কি, এটা জানতে চাই, আমাদের তাহলে ওই ঋক, সাম, যজুর, অথর্ব এই চারটে বেদে কি রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথম চলে আসি ঋগ্বেদ। ঋগ্বেদকে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। এবং তোমরা জানো যে ঋগ্বেদে সম্পূর্ণভাবে টোটাল সব কিছু মিলিয়ে 1028টা শ্লোক আছে। এই 1028টা শ্লোকের মধ্যে অধিকাংশ শ্লোক মূলত নিবেদন করা হয়েছে দেবরাজ ইন্দ্রকে। তবে ঋগ্বেদের গঠনতন্ত্র যদি আমরা দেখি তাহলে ঋগ্বেদে পাচ্ছি 10টা মণ্ডল। মণ্ডল অনেকটা আজকের দিনে যেরকম আমরা বলি বইয়ের ভলিউম বা খণ্ড, বলা যেতে পারে তারই একটা আদি রূপ হচ্ছে মণ্ডল। এই 10টা মণ্ডলের মধ্যে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় মণ্ডল। বহু পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তৃতীয় মণ্ডলে কি রয়েছে? সেখানে রয়েছে গায়ত্রী মন্ত্র। বহু পরীক্ষায় দেখবে বলা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন মণ্ডলের অন্তর্গত, এবং তার সাথে এই প্রশ্নও করা হয়েছে যে গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে রচিত হয়েছে। বেদের গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে সাবিত্রীকে উদ্দেশ্য করে। তোমরা জানো গায়ত্রী মন্ত্রে বলা হচ্ছে তৎসবিত্র বরেণ্যম। তাহলে সাবিত্রী এবং সূর্য কি এক? না, একটু আলাদা। সূর্যের যে রশ্মি, যে আলো এই মর্ত্য পৃথিবীতে এসে পৌঁছয় তাকে বলা হয় সাবিত্রী। তোমরা যদি দেখো তোমাদের কোশ্চেনের অপশানে সূর্য আছে কিন্তু সাবিত্রী নেই, তাহলে নিশ্চিতভাবে তোমরা সূর্যকে সেখানে সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করবে। কিন্তু যদি দেখো সূর্য এবং সাবিত্রী এই দুটোই তোমাদের অপশানে রয়েছে, সেখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই সাবিত্রী। তৃতীয় মণ্ডলের পরে গুরুত্বপূর্ণ মণ্ডল হচ্ছে দশম মণ্ডল। দশম মণ্ডলে একটি শ্লোক আমরা পাচ্ছি যাকে বলা হচ্ছে পুরুষ সূক্ত। এবং এই যে পুরুষ সূক্ত যে শ্লোকটি দশম মণ্ডলে, এটিকে বলা হয় অরিজিন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতের যে বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থার উদ্ভব হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ব্রহ্মা, এবং ব্রহ্মার মুখ থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হলেন ব্রাহ্মণ। ব্রহ্মার দুই বাহু থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হলেন ক্ষত্রিয়। ব্রহ্মার উরু বা জঙ্ঘা থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হচ্ছেন বৈশ্য। এবং ব্রহ্মার পায়ের পাতা থেকে, পায়ের তলা থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হচ্ছেন শূদ্র। এই যে সৃষ্টি তত্ত্ব এখানে বর্ণনা করা হলো, এখানেই কিন্তু বলে দেওয়া হচ্ছে সমাজেও কার অবস্থান কোথায় হবে। তার মানে ব্রাহ্মণের অবস্থান সবার উপরে
আর শূদ্রের অবস্থান সবার নিচে। এই ভিত্তিতে সামাজিক শ্রমবিভাজন যেমন করা হচ্ছে, তার সাথে সাথে এই সমাজে কে কীরকম সম্মান পাবেন সেই বিষয়টাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে এখানে একটি ছোট্ট ব্যাপার আমাদের বুঝে নিতে হবে। ঋগ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা আর পরবর্তী বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কিন্তু এক নয়, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। কীরকম পার্থক্য? এই যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কথা বললাম, এটা ঋগ বৈদিক যুগের। এখানে কে ব্রাহ্মণ হবেন আর কে শূদ্র হবেন এটা নির্ভর করছে কে কোন প্রফেশনে আছেন, কে কোন পেশাতে আছেন তার উপরে। অর্থাৎ যিনি বিদ্যাদান করেন এবং পূজার্চনা নিয়ে ব্যস্ত থাকেন তিনি ব্রাহ্মণ, যিনি রাজ্য পরিচালনা করছেন, প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করছেন তিনি হচ্ছেন ক্ষত্রিয়, ব্যবসা বাণিজ্যের সাথে যিনি জড়িত তিনি বৈশ্য, আর বাকিদের যিনি সার্ভিস দিচ্ছেন, সেবা দিচ্ছেন তিনি হচ্ছেন শূদ্র। কিন্তু যদি বিষয়টা এরকম হয়ে যায় আজকে যিনি ব্রাহ্মণ তার পরবর্তী প্রজন্ম ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের যে বর্ণগত পরিচয়, সেই বর্ণগত পরিচয় কি হবে? ঋগ বৈদিক যুগে নিয়ম ছিল এক বর্ণ থেকে আরেক বর্ণে চলাচল করা যেত, এবং প্রফেশন যদি চেঞ্জ হতো, পেশা যদি পরিবর্তন হয়ে যেত, তাহলে কিন্তু বর্ণও পরিবর্তন হতো। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের পরবর্তী জেনারেশন যদি ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু সেই পরিবার পরবর্তীকালে আর ব্রাহ্মণের মর্যাদা পাবে না, সে বৈশ্যের মর্যাদা পাবে, এবং উল্টোটাও। আজকে যিনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তার পরবর্তী প্রজন্ম যদি বিদ্যাদানকে পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে কিন্তু তারা ব্রাহ্মণের মর্যাদা পাবে। অর্থাৎ মানুষের কর্ম বা কাজ ছিল তার বর্ণের পরিচয়। কিন্তু এই ব্যবস্থা চিরস্থায়ী হয়নি। পরবর্তী বৈদিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কার কি বর্ণ হবে, কাস্ট হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে তার জন্মের ওপরে, তার বংশ পরিচয়ের ওপরে, তার মানে বাই বার্থ, নট বাই প্রফেশন। অর্থাৎ এইবার যদি ব্রাহ্মণ পরিবারের কোনো পরবর্তী প্রজন্ম ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে তিনি তার প্রফেশন চেঞ্জ করলেন মাত্র, কিন্তু তিনি তার কাস্ট চেঞ্জ করতে পারলেন না, কারণ বর্ণ নির্ধারিত হয় জন্মসূত্রে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই তোমাদের প্রশ্ন দেখে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ঋগ্বেদে এরপরে আর গুরুত্বপূর্ণ সেরকম কিছু আমাদের পরীক্ষা পারপাসে পাচ্ছি না। আমরা চলে আসি তাহলে সামবেদে। সামবেদকে দেখবে অনেকে বলেন সামগান, তার মানে এই বেদের সাথে মিউজিক জড়িত, গান জড়িত। আমরা যে ঋগ্বেদের কথা বললাম, ঋগ্বেদের 1028টা শ্লোক, এই 1028টা শ্লোক কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার কোনো নির্দেশিকা কিন্তু ঋগ্বেদে নেই। পৌঁছে দেওয়া বলতে মানুষের কাছে তখন তো আবৃত্তি বা পাঠের বিষয় ছিল না, তখন ছিল চ্যান্টিং, মন্ত্রোচ্চারণ। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো মন্ত্রোচ্চারণে একটা নির্দিষ্ট সুর আছে, যে কোনো ধর্মের মন্ত্রোচ্চারণে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নির্দিষ্ট সুরে মন্ত্রোচ্চারণ হয়। কিন্তু ঋগ্বেদের শ্লোকগুলো কোন সুরে মন্ত্রোচ্চারণ করা হবে এই বিষয়ে কোনো নির্দেশিকা ঋগ্বেদে ছিল না। সেটা ছিল কোথায়? সেটা ছিল হচ্ছে সামবেদে। এই কারণেই সামবেদকে বলা হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক, বা ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। এই যে সামবেদ, সামবেদে আমরা একটি শব্দ পাচ্ছি ধ্রুপদ। এখন ধ্রুপদ বিষয়টা কি? ধ্রুপদ হচ্ছে ধ্রুপদ, ধামার, খেয়াল, এগুলো ভারতীয় সঙ্গীতের এক একটি ঘরানা। তাহলে ধ্রুপদ এই শব্দের উল্লেখ আমরা পাচ্ছি সামবেদে। অতএব আমরা বলতে পারি যে সামবেদ আমাদের ভারতীয় সঙ্গীতের সুবিশাল ঐতিহ্যের পূর্বসূরি। তাহলে সামবেদ থেকে আমরা পেলাম গান বাজনার খবর। এরপরে চলে আসছি আমরা যজুর্বেদ। যজুর্বেদ একটা বিশেষ দিক থেকে ইউনিক। যে কোনো প্রাচীন সাহিত্য যখন আমরা পড়ি যে কোনো দেশের, মূলত সেই সাহিত্য রচনা করা হয়, কম্পোজ করা হয় প্রোজ ফর্মে নয়,
পোয়েট্রি ফর্মে, অর্থাৎ কাব্যের ফর্মে, ভার্স ফর্মে। কিন্তু যজুর্বেদ এর দুটো অংশ আমরা পাচ্ছি, কৃষ্ণা যজুর্বেদ, আরেকটি হচ্ছে শুক্লা যজুর্বেদ। যেটি কৃষ্ণা যজুর্বেদ সেখানে কিন্তু আমরা গদ্য পাচ্ছি। এই প্রথম আমরা সংস্কৃতে গদ্য পেলাম। কিভাবে পাচ্ছি কৃষ্ণা যজুর্বেদে গদ্য? যে শ্লোকটা কাব্যের আকারে রয়েছে সেই কাব্যের আকারের শ্লোকটাকেই পরবর্তীকালে সংস্কৃত গদ্যে ভেঙে দেখানো হচ্ছে। তাহলে প্রথম হলেও গদ্যের তো একটা নিদর্শন আমরা পেলাম সংস্কৃত ভাষায়। আরেকটি যে অংশ আমরা পাচ্ছি শুক্লা যজুর্বেদ, সেটি সম্পূর্ণ পদ্যে রচিত বা কাব্যে রচিত। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেদের কোন অংশে গদ্যের নিদর্শন পাওয়া যায়, তাহলে সেটি হচ্ছে যজুর্বেদ। আরও স্পেসিফিক্যালি যদি অপশান দেওয়া থাকে তাহলে কৃষ্ণা যজুর্বেদ। তাহলে যজুর্বেদের কন্টেন্ট কি, বিষয় কি? মূলত যজুর্বেদ যে বিষয়টিকে নিয়ে ডিল করেছে সেটি হলো একজন পুরোহিতের কি কর্তব্য, তার ডুজ অ্যান্ড ডোন্টস। তিনি যখন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন তখন তাকে কি কি রীতি নিয়ম মেনে চলতে হবে, এই সমস্ত বিষয়গুলো যজুর্বেদে বলা আছে। এক কথায় বলতে পারো যজুর্বেদ হচ্ছে পুরোহিতদের জন্য একটি গাইড বুক বা নির্দেশিকা গ্রন্থ। তাহলে চতুর্থ যে বেদটির কথা আমরা বলবো সেই বেদটি হলো অথর্ববেদ। অথর্ববেদ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, দেখবে বলা হচ্ছে কোন বেদ অনার্যদের সৃষ্টি বলে মনে করা হয়। চারটে বেদের মধ্যে একমাত্র অথর্ববেদকে মনে করা হয় এটা হচ্ছে অনার্যদের সৃষ্টি। শুধু তাই না, চারটে বেদের মধ্যে অথর্ববেদ একমাত্র বেদ যাকে নারী এবং শূদ্রের পাঠের অধিকার দান করা হয়েছে। অন্য কোনো বেদ পাঠের অধিকার কিন্তু নারী বা শূদ্রের নেই। অথর্ববেদের বিষয় কি? অথর্ববেদ ম্যাজিক্যাল স্পেলে বিশ্বাস করে। অথর্ববেদ বিশ্বাস করে মন্ত্রের সাহায্যে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। মানুষের যা কিছু রোগ ব্যাধি অমঙ্গল রয়েছে সমস্ত কিছুকে মন্ত্র দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। তাহলে এক কথায় তোমরা বুঝতেই পারছো যে অথর্ববেদ কিন্তু খুব যে বিজ্ঞানসম্মত মানসিকতা প্রচার করছে এমনটা নয়, বরং অন্যান্য যে বেদগুলো আমরা দেখছি সেখানে একটা উচ্চমার্গের দার্শনিক চিন্তার প্রকাশ ঘটানো হয়েছে। অথর্ববেদ কিন্তু একেবারে ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা এর ওপর নির্ভর করে গঠিত হয়েছে। তাহলে এই যে চারটে বেদ, এই চারটে বেদকে একত্রিত করেই আমরা বলছি সংহিতা অংশ। সংহিতার পরে আসছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ অংশে বলা হচ্ছে একজন মানুষ যদি নিজের জীবনে ঈশ্বর উপলব্ধি করতে চান তাহলে তাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী মানুষ ঈশ্বরের সমতুল্য, এই কথা বলা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্যে। ব্রাহ্মণের পরে আরণ্যক। আরণ্যকটা আমি আপাতত একটু গ্যাপ রাখছি, চলে যাব এবার উপনিষদে। তাহলে উপনিষদ কিন্তু ব্রাহ্মণ সাহিত্যের সম্পূর্ণ উল্টো কথা বলছে। উপনিষদ বলছে একজন মানুষ যত বেশি কাজ করবেন তত বেশি তার জীবনে ঈশ্বরের উপলব্ধি ঘটবে। তাহলে যদি আমরা একটু সংক্ষেপে করে দেখার চেষ্টা করি, ব্রাহ্মণ সাহিত্য বলছে জ্ঞান মার্গের কথা আর উপনিষদ বলছে কর্ম মার্গের কথা। আমাদের রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ তোমরা দেখবে তারা কিন্তু যে কোনো সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েন, তাই না? যখন আমরা দেখছি ভূমিকম্প, বন্যা, যে কোনো সময়ে তারা কিন্তু তাদের ডাক্তারের টিম নিয়ে সেখানে সাহায্যের জন্য চলে আসছেন। অথবা আমরা দেখতে পাচ্ছি তারা হসপিটাল চালাচ্ছেন, স্কুল চালাচ্ছেন, কিছু কারিগরি শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন। কেন? কারণ এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মূলত বিশ্বাস করেন উপনিষদকে। তাহলে উপনিষদ যেহেতু বলছে কাজের কথা, তারা কাজটাকেই গুরুত্ব দিচ্ছেন। এমনকি তোমরা নিশ্চয়ই জানো যে স্বামী বিবেকানন্দের লেখা রয়েছে জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কিন্তু বিবেকানন্দ সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কর্মযোগকে। যত বেশি মানুষ কাজ করবেন তত বেশি মানুষ তার জীবনে ঈশ্বর উপলব্ধি করতে পারবেন। উপনিষদ এর আরেক নাম হচ্ছে বেদান্ত। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। তাহলে উপনিষদকে বেদান্ত কেন বলা হচ্ছে? একাধারে উপনিষদ বেদের শেষ ভাগ,
যদি আমরা ঋক, সাম, যজুর, অথর্ব এই চারটে সিকোয়েন্সে ধরি, তাহলে সেই সিকোয়েন্সে একদম শেষ অংশে আসছে উপনিষদ, অন্তভাগে উপনিষদ বলে বেদান্ত। আরেকটি ধারণার কথাও বলা হয়, ভারতীয় দর্শন ভীষণ পরস্পর বিরোধী কথার আকর। পরস্পর বিরোধী কথা মানে আমরা অনেকে হয়তো এটা বলে থাকি যে ভারতীয় দর্শন আমাদের ত্যাগের কথা বলেছে, ত্যাগ করতে শিখিয়েছে। এটা একটা আংশিক সত্য, কিন্তু ভারতীয় দর্শনের আরও অনেক অংশ রয়েছে যেখানে ত্যাগের কথা বলা হয়নি, যেখানে কিন্তু ভোগের কথা বলা হয়েছে। যেমন তোমরা নিশ্চয়ই চারবাক দর্শনের কথা শুনেছ। চারবাক দর্শনে কিন্তু চূড়ান্ত ভোগের কথা বলা হচ্ছে, ঋণং কৃত্তা পিবং ঘিয়েত। অর্থাৎ চারবাক দর্শন বলছে যদি তোমার ঘি খাওয়ার ইচ্ছে থাকে কিন্তু তোমার অর্থ না থাকে, তুমি দরকার হলে ঋণ করে ঘি খাও, কেন? জীবনটা ভোগবাদের ওপর নির্ভরশীল। তাহলে ভীষণ পরস্পর বিরোধী কথা। কেউ বলছে ত্যাগের কথা, কেউ বলছে ভোগের কথা। মানুষ যাবে কোন পথে? এই মানুষ কোন পথে যাবে এই উত্তর দেওয়ার জন্য রয়েছে উপনিষদ। অর্থাৎ উপনিষদ শেষ কথা বলবে। যেখানেই দর্শন চিন্তায় কন্ট্রাডিকশন, যেখানেই দর্শন চিন্তায় পরস্পর বিরোধী মতের অনুপ্রবেশ, সেখানে কোন মতটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে এই বিষয়ে শেষ কথা বলার অধিকারী হচ্ছে উপনিষদ। উপনিষদ যেদিকে ভার্ডিক্ট দেবে সেটাই একমাত্র শেষ কথা। এই অর্থেও কিন্তু উপনিষদকে বলা হয় বেদান্ত। তাছাড়া উপনিষদে আমরা এই প্রথমবারের মতো ভারতীয় দর্শনের ইতিহাসে নতুন কিছু বিষয়ের অবতারণা হতে দেখছি। যেমন উপনিষদ বলছে মৃত্যুর পরেই মানুষের জীবন শেষ নয়, মানুষের দেহ নষ্ট হয় কিন্তু তার আত্মা নষ্ট হয় না। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এই প্রসঙ্গে গীতার কথা। গীতাতেও একই কথা বলা হয়েছে। আসলে গীতার নির্মাণ কিন্তু হয়েছে উপনিষদকে ভিত্তি করে। উপনিষদ অনেক আগের টেক্সট, এবং এই যে আত্মার অবিনশ্বরতা, আত্মার অবিনশ্বরতার কথা আমরা প্রথম কোথায় পাচ্ছি? উপনিষদে পাচ্ছি। উপনিষদ বলছে মানুষের মৃত্যুর পরে তার স্থান হয় স্বর্গ অথবা নরকে। মানুষ এই ইহজগতে কি কাজ করেছেন তার উপর নির্ভর করবে তার স্থান স্বর্গে হবে নাকি নরকে হবে। আমাদের ভারতীয় ইতিহাসে প্রথম স্বর্গ এবং নরকের কথা উল্লেখ পাচ্ছি উপনিষদে। এর আগে স্বর্গ নরকের কোনো ধারণা ভারতের ইতিহাসে কিন্তু পাওয়া যায়নি। উপনিষদ এখানেই থামল না। উপনিষদ বলছে মানুষকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, নতুন দেহ নিয়ে আসতে হবে, কিন্তু সে কিভাবে আসবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার পূর্বজন্মের কাজের ওপরে। তাহলে এটাকেই বলা হচ্ছে কর্মফল। অতএব পুনর্জন্ম এবং কর্মফলের কথাও প্রথম আমরা পাচ্ছি কোথায়? উপনিষদে। তাহলে উপনিষদ একাধারে ভারতীয় দর্শন চিন্তার এক আকর গ্রন্থ হয়ে উঠেছে। আমরা মধ্যখানে একটি অংশকে বাদ দিয়েছিলাম, সেটি হচ্ছে আরণ্যক। আরণ্যক শব্দটা বললেই আমাদের চোখের সামনে অরণ্য ভেসে ওঠে, বন জঙ্গল। তাহলে আর্যদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় অরণ্যের সাথে সংযোগ কোথায় ছিল? আর্যদের জীবনের চারটে স্টেজ আমরা জানি: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটে স্টেজের মধ্যে একমাত্র যেটা সন্ন্যাস জীবন, তার সাথেই অরণ্যের সরাসরি যোগাযোগ। বানপ্রস্থে তাদের পার্শিয়াল রিটায়ারমেন্ট, সংসারে থেকেও সাংসারিক ব্যাপারে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করতেন না। আর যখন সম্পূর্ণ সংসার ত্যাগ করতেন সেটি হলো সন্ন্যাস। সন্ন্যাস জীবনে যখন তারা বনে জঙ্গলে আশ্রয় নিচ্ছেন, তখন সেইখানে কি তাদের পালনীয় হবে, কি করবেন কি করবেন না, এই সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে আরণ্যক অংশে। আসলে এই যে আরণ্যক, এখানে আমরা প্রথমবারের মতো একটি শব্দ বা বলতে পারি একটি বিষয়ের অবতারণা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মেডিটেশন বা ধ্যান। ধ্যান শব্দের মানে কি? ধ্যান শব্দের মানে হচ্ছে মনোযোগ, কনসেন্ট্রেশন। তাহলে আরণ্যক বলছে যারা সন্ন্যাস জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যেন মনোযোগ দেন, তারা যেন ধ্যানে বসেন, তারা যেন ঈশ্বর চিন্তায় কনসেন্ট্রেট করেন, এই বিষয়টাকেই কিন্তু হাইলাইট করছে আরণ্যক। তাহলে দেখো, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই চারটে আমরা কিন্তু বৈদিক সাহিত্যের মূল অংশ হিসেবে বোঝার চেষ্টা করলাম। তোমাদের যদি এর বাইরে আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে পারো।
অথবা তোমরা অন্যান্য যে সমস্ত আকর গ্রন্থগুলো রয়েছে সেগুলোর সাহায্য নিতে পারো। মোটামুটি পরীক্ষার জন্য যেটুকু দরকার আমি আশা করি তোমাদের সাথে সেটুকু আলোচনা করতে পেরেছি। বৈদিক সাহিত্য বোঝার প্রসঙ্গ আছে, মানে বেদ পড়ব কিভাবে। শুধু সংস্কৃত জানলেই কিন্তু বেদ পড়া যাবে না। এই কারণে যিনি বেদ পড়ে বুঝতে চাইছেন তাকে সবার আগে আশ্রয় নিতে হবে বেদাঙ্গের। বেদাঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করা আছে। বেদাঙ্গে বলা হচ্ছে কি করে উচ্চারণ করতে হবে সংস্কৃত শব্দ, তার গ্রামার কি হবে, সেখানে কোন শব্দের কি অর্থ, তার আক্ষরিক অর্থ কি, শব্দের উৎস কি। অর্থাৎ একটা সাহিত্যকে পড়তে গেলে তার যে ব্যাকগ্রাউন্ড নলেজের দরকার হয় সেই নলেজ বা জ্ঞান কিন্তু সাপ্লাই করছে বেদাঙ্গ। অতএব বেদাঙ্গের পাঠ ছাড়া একজনের পক্ষে বেদ পাঠ কিন্তু সম্ভব নয়। এছাড়াও আমরা প্রথমেই বলেছি বেদ মানে হচ্ছে জ্ঞান। মানুষের জ্ঞান তো কোনো সীমিত বিষয় নয়, মানুষের জ্ঞান তো ক্রমাগত একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হয়। তাহলে এই যে জ্ঞানের ক্রমাগত পরিবর্তন বা পরিবর্ধন, এক্সিস্টিং যে বৈদিক সাহিত্য সেখানে তাকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না। ফলত আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কিছু বেদের ধারণাকে নিয়ে আসা হচ্ছে, যাকে এক কথায় আমরা বলছি উপবেদ। আমাদের বৈদিক সাহিত্যের অংশ হিসেবে 4টে উপবেদের কথা আমরা জানি। এই 4টে উপবেদ আবার কোনো না কোনো মূল বেদের সাথে যুক্ত। যেমন একটি উপবেদ হচ্ছে ধনুর্বেদ। ধনুর্বেদে কি বিষয় নিয়ে আলোচনা করা আছে? যুদ্ধবিদ্যা, কি করে অস্ত্রসজ্জা সজ্জিত হতে হয়, যুদ্ধ কি করে করতে হয়। ধনুর্বেদের সাথে কোন বেদ জড়িত? ধনুর্বেদের সাথে জড়িত হচ্ছে যজুর্বেদ, মূল বেদের অংশ হিসেবে। যেমন আমরা উপবেদ হিসেবে পাচ্ছি গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ হচ্ছে সঙ্গীত, নৃত্যকলা, এই সমস্ত আলোচনা করা আছে। শুনেই বুঝতে পারছো আমরা বলেছি মূল বেদ সামবেদ। সামবেদ ছিল মিউজিক্যাল, তার মানে গন্ধর্ববেদের সাথে যুক্ত কোন বেদ? সামবেদ। আরেকটি হচ্ছে শিল্পবেদ। শিল্পবেদও একটি উপবেদ। শিল্পবেদের বিষয় হলো স্থাপত্য, আর্কিটেকচার। এটার সাথে জড়িত মূল বেদ হলো অথর্ববেদ। আরেকটি যে উপবেদ, চতুর্থ উপবেদ, এইটার কথা আমরা সবাই জানি, কিন্তু এটা যে একটি উপবেদ সেটা হয়তো আমরা অনেকে ভাবি না। সেটি হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদের বিষয় কি তোমাদের সবারই জানা আছে, ওষুধ, মেডিসিন। এবং এই আয়ুর্বেদ মূল কোন বেদের সাথে জড়িত? এটা ঋগ্বেদের সাথে জড়িত। তাহলে 4টে উপবেদ, 4টে উপবেদের সাথে মূল কোনো না কোনো বেদ জড়িয়ে রয়েছে। তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তার মধ্যে সংহিতার 4টে ভাগ ঋক, সাম, যজুর, অথর্ব, তার সঙ্গে থাকছে বেদাঙ্গ, উপবেদ। সামগ্রিকভাবে এটাকে বলা হচ্ছে বৈদিক সাহিত্য, যার একটা বিশাল ভাণ্ডার, ভারতীয় সভ্যতা সংস্কৃতির গর্বের ঐতিহ্য। তোমরা নিশ্চয়ই বেদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা করতে পারলে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তার উত্তর দেব। আর এই বিষয়ে যদি পূর্ববর্তী ভিডিও তোমরা এখনো না দেখে থাকো তাহলে আর্যদের সম্পর্কে ভিডিওর লিঙ্ক তোমরা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নাও। আর যা কিছু প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।